হাতে খাবার নিয়ে মহুয়ার সামনে দাঁড়িয়ে আছে নির্জন। মহুয়া বিরক্ত হয়ে খাবারগুলো হাতে নিয়ে রুমের দরজা লাগিয়ে তখনই নির্জন বলে ওঠে, আগে আপনি একটু খেয়ে নেবেন, তারপর সোয়াকে খাওয়াবেন। আর সোয়াকে বলবেন না আমি এই খাবার রান্না করেছি, ওর খোঁজখবর নিতে এসেছি। মহুয়া খাবারের দিকে তাকিয়ে বলল। তাহলে কার রান্না বলবো? নির্জন কিছু একটা ভেবে বলল। নির্জন কিছু একটা ভেবে বলল। বলবেন আহনাব ভাই রান্না করেছে ওর জন্য। মহুয়া কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে দিল। এই ছেলের মাথায় সমস্যা আছে। মহুয়া খাবারগুলোর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। নুডলস এত লাল টকটকে কেন? আস্তে করে টেবিলের উপরে রেখে বিছানায় শুয়ে পড়ল। সকালের মিষ্টি রোদের আলোয় চোখে পড়তেই ঘুম ভেঙে গেল ছোঁয়ার। আশেপাশে তাকিয়ে মহুয়াকে খুঁজছে। শরীর ঘেমে নিয়ে একাকার। ওড়নাটা বিছানার এক কোণে পড়ে আছে। ছোঁয়া ওড়নাটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শরীরে জ্বর নেই। মহুয়া বেলকনি থেকে রুমে এসে ছোঁয়াকে বিছানায় না দেখে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিল। ছোঁয়া, তুমি কি ভেতরে আসছো? হুম। ছোঁয়া গোসল শেষ করে বিছানায় বসে পড়ল। মহুয়া একটা তোয়ালে এগিয়ে দিয়ে বলল, ভালো করে চুল মুছে নাও, না হয় ঠান্ডা লেগে যাবে। ছোঁয়াকে এমন চুপচাপ করে মহুয়া নিজেও ওর চুল সুন্দর করে মুছে দিল। জ্বর তো নেই, শরীর কি খারাপ লাগছে? চা বানিয়ে দেব? না। মন খারাপ? ছোঁয়া কিছু না বলে টেবিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? তোমার জন্য ছিল, কিন্তু এখন তো ঠান্ডা হয়ে খারাপ হয়ে গেছে। ছোঁয়া একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি রান্না করেছিলে? না, কে? আহনাফ চৌধুরী। ছোঁয়া চোখ বড় বড় করে মহুয়ার দিকে তাকিয়ে আবার খাবারগুলোর দিকে তাকিয়ে হাতে নিল। আহনাব কোনোদিন নিজের জন্য বাসায় কিচ্ছু রান্না করেনি, আজ কিনা ওর জন্য রান্না করেছে। এখন তো আফসোস লাগছে, কেন সে সুস্থ হলো। অসুস্থ থাকলে তো আহনাব আর ওর দেখাশোনা করতো না, ওকে নিয়ে ভাবতো। নুডলসের বাটি হাতে নিয়ে একটা নুডলস মুখে দিয়ে মহুয়ার দিকে তাকিয়ে রইল। মহুয়া চুপচাপ ছোঁয়ার কাহিনী দেখছে। ছোঁয়ার কাহিনী দেখে ওর একটু সন্দেহ হলো। আহনাফের নাম শুনতেই ওর চোখে আলাদা খুশিতে জলজল করে উঠছে। মহুয়া মুচকি হাসলো। ওর বুঝতে বাকি নেই ছোঁয়া এই পরিবর্তনের মানে। মহুয়া মনে মনে বলে উঠল, ওয়েলকাম, তুমি খুব শীঘ্রই নরকের যন্ত্রণায় পা বাড়াচ্ছ। ছোঁয়া একটু নুডলস মুখে নিয়ে বাটি টেবিলে রেখে বলল। জঘন্য। মহুয়া পেছনের দিকে ফিরে মুচকি হেসে উঠল। শ্রাবণ এখনো ঘুমাচ্ছে। চোখের পানি ছিটে পড়তেই ছোট চোখ পিটপিট করে তাকালো। রিনঝিন শব্দে ঘুম ঘুম চোখে পেছনে ফিরে তাকালো। মেঘলা কমলা রঙের শাড়ি হাতে নিয়ে পড়ার চেষ্টা করছে ইউটিউব দেখে। চুপ চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। ভেজা চুল ঝাড়া দিতে চুলের পানি গিয়ে শ্রাবণের মুখে পড়েছে। হাতের কাছে চুড়ি যার রিনঝিন শব্দ শুনে খুবই সুন্দর লাগছে। শ্রাবণের মনে হলো এটা তার দেখা সবচেয়ে সুন্দর সকাল। মেঘলা শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করছে। সে কখনো নিজের শাড়ি পরেনি, কুচি তো কিছুতেই দিতে পারছে না। হঠাৎ চোখ গেল আয়নায় কোনায়। শ্রাবণ কেমন অদ্ভুত এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ভয়ে মেঘলা শাড়ি দিয়ে শরীর থেকে বুকের উপর ভালো করে শাড়িটা ধরলো। শ্রাবণের দিকে রেগে বলে উঠল, এই এই শ্রাবণ চৌধুরী, অন্যদিকে ফেরেন, আর একবারও এই দিকে তাকালে আপনার চোখ গেলে দেব। আমি আপনার দিকে তাকাইনি। আমি নিজ চোখে দেখেছি আপনি তাকিয়েছিলেন। আমি তো অন্য কিছুর দিকে তাকিয়েছিলাম। ঠিকমতো মিথ্যাও বলতে পারেন না। দেখুন, আপনার বাম পাশের দেওয়ালে একটা টিকটিকি। মেঘলা তাকালো, সত্যি টিকটিকি। আমি এইসব ছোটোখাটো পোকামাকড় ভয় পাই না। কিন্তু আমি পাই। কি? শ্রাবণ কথা ঘুরিয়ে বলে উঠল, আপনি কেন পোকামাকড় ভয় পাবেন? বরং পোকামাকড় আপনাকে ভয় পাবে। আপনি পোকামাকড়ের থেকে ভয়ঙ্কর আর বিষাক্ত। মহুয়া ছোঁয়ার কাপড়গুলো ছাদে ভালো করে ছড়িয়ে দিল। ফুল গাছগুলোতে পানি দিয়ে পেছনে ফিরতে আহনাফকে দেখলো কারো সাথে ফোনে কথা বলছে। মহুয়া আহনাফকে দেখে দ্রুত ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। আহনাফ পেছন থেকে ডেকে উঠল। মহুয়া পা থেমে গেল। পেছনের দিকে না ফিরেই বলে উঠল, কিছু বলবেন?
আহনাব মোবাইল পকেটে রেখে দু হাতে সুন্দর করে বুকের মাঝে ভাঁজ করে রেখে বলল। এদিকে ফিরুন। মহুয়া পেছনের দিকে ফিরতে আহনাব বলে উঠল। ছোঁয়া কেমন আছে? এখন ভালো। জ্বর আছে? না। কাল রাতে আপনার কিছু খেতে ইচ্ছে হয়েছিল। কিছু খেতে ইচ্ছে হলে ফ্রিজে দেখবেন, ফ্রিজে সব কিছু আছে। বুঝলাম না, কাল রাতে খেতে ইচ্ছে করেছিল মানে? নির্জনকে দেখলাম আপনার জন্য রান্না করে নিয়ে গেল, বলল আপনার খেতে ইচ্ছে করছে। মহুয়া যা বুঝার বুঝে গেল। এই বাচাল ছেলে আর কাউকে না পেয়ে ওকে ফাঁসিয়েছে। জায়গায় জায়গায় মানুষ ফাঁসিয়ে নিজে ভালো থাকছে। আপনার কোথাও ভুল হচ্ছে। উনি একটা বলেছে, আপনি আরেকটা শুনেছেন। হয়তো। মহুয়া চুপচাপ ছাদ থেকে নামতে গিয়ে ছাদের দরজার সাথে ধাক্কা খেয়ে কপালে হাত ডলতে শুরু করলো। আহনাব মহুয়ার দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে হেসে উঠল। মহুয়া ছোঁয়াকে নিয়ে নিচে এসে দেখে রান্নাঘরে আজ মেঘলা। আমিনা বেগম অনেকবার নিষেধ করার পরও মেঘলা নিজে রান্না করছে। আমিনা বেগম হালিমা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর রান্না দেখছে। আমিনা বেগম ভীষণ রেগে আছেন। এমনিতেও মেঘলার ছায়াও দেখতে পারে না, আর এখন কিনা রান্নাঘরেও চলে এসেছে। ছেলের এই দিনের কথার পর আর আমিনা বেগম মেঘলাকে কিছুই বলে নাই। রাগ হলেও চুপচাপ হজম করে নেয়। শ্রাবণ ওর আব্বুর সাথে অফিসের কথা বলছে। দিন দিন কোম্পানি লস হচ্ছে। কোম্পানি চলতে থাকলে এত কষ্ট করে তৈরি করা স্বপ্নের কোম্পানি একদম শেষ হয়ে যাবে। হঠাৎ কোম্পানির এই পরিবর্তন কারণ শ্রাবণ কিছুতেই খুঁজে পাচ্ছে না। কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল চুরি হয়ে গিয়েছে। আজাদ চৌধুরী কিছুই বলছে না, শুধু শ্রাবণের কথাগুলো চুপচাপ শুনলেন। তারপর উঠে রুমের দিকে চলে গেল। শ্রাবণ আহনাফের দিকে তাকিয়ে বলে উঠল। মনে হচ্ছে আব্বু কিছু লুকাচ্ছে, তাই না আহনাফ? আহনাফ শ্রাবণের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মোবাইলে হাতে নিল। মেঘলা সবকিছু সুন্দর করে টেবিলে সাজিয়ে ছোঁয়ার কপালে হাত রেখে বলল। জ্বর কমেছে? ছোঁয়া নিজেও মেঘলাকে একদম পছন্দ করে না। তোমার জন্য কি অন্য কিছু রান্না করে দেব? প্রয়োজন নেই। নির্জন বসতে বসতে বলে উঠল। ভাবি আমার জন্য আজ খিচুড়ি রান্না করবে? ঠিক আছে। মেঘলা একবার আহনাফের দিকে তাকালো। আহনাফ মোবাইলের দিকে তাকিয়ে আছে। মোবাইলে কিছু একটা হয়তো করছে। মেঘলা সব সময় অবাক হয়। ও এই বাড়িতে আসার পর আহনাফ যতবার ওর সামনে পড়েছে কখনো ওর দিকে তাকায়নি, আর না কখনো ওর সাথে কথা বলেছে। এই বাড়ির এক একটা ছেলে এক এক রকম। শ্রাবণ ছোঁয়ার মাথায় হাত রেখে স্নেহের সাথে বলে উঠল। হঠাৎ শরীর কিভাবে খারাপ হলো? তুমি কি ঠান্ডা কিছু খেয়েছো? আহনাফ অন্য পাশ থেকে বলে উঠল। ছোঁয়া রানীকে কেউ কি কিছু বলেছিল? আমাদের ছোঁয়া রানী তো বেশি কষ্ট পেলেও অসুস্থ হয়ে পড়ে। স্যার বকেছে? ভাইয়াকে বলো কোন ছেলে ডিস্টার্ব করেছে। শ্রাবণ আর আহনাফ সবসময় ছোঁয়াকে একটু বেশি ভালোবাসে। ওদের বোন নেই, ছোঁয়া ওদের একমাত্র বোন। ছোঁয়া আদরের হাত আর কণ্ঠ পেয়ে ঠোঁট উল্টে কান্না করে দিল। কেউ কিছু বুঝার আগেই নির্জনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে উঠল। এই কুত্তা আমাকে সবার সামনে রাস্তায় থাপ্পড় মেরেছে, রেগে ধমকিয়ে কথা বলেছে, আরো মারার হুমকি দিয়েছে। সবাই চোখ তুলে নির্জনের দিকে তাকালো। বেচারা মুখের সামনে রুটিটা মাত্র নিয়েছিল। সবার তাকানো দেখে রুটি প্লেটে রেখে রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকালো। মহুয়া মনে মনে বলে উঠল। এই জন্য বেচারা কাল রাতে এত যত্ন, এত কেয়ার করেছিল। আহনাফ রেগে নির্জনের দিকে তাকালো। হালিমা বেগম রান্নাঘর থেকে গরম খুন্তি হাতে নিয়ে নির্জনের দিকে আসলো। শ্রাবণ থামিয়ে বলে উঠল। নির্জন, তুই কোন সাহসে ছোঁয়ার গায়ে হাত তুলেছিস? ভাই আমার কোনো দোষ নেই। এই ডাইনি রাস্তায় আমার ইয়ারফোন ফেলে দিয়েছিল। তোর ইয়ারফোন কয়টা লাগবে আমাকে বলতি, তাই বলে বাচ্চা মেয়ের গায়ে হাত তুলবি? বাচ্চা মেয়ে? কে বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে কীভাবে কলেজে গিয়ে ছেলেদের জড়িয়ে ধরতে পারে? কিসের ছেলে? তোমার বাচ্চা বোনকে জিজ্ঞেস করো। আহনাফ ছোঁয়ার দিকে তাকাতেই ছোঁয়া রেগে বলে উঠল। ভাই আমি ধরিনি, ওই বেয়াদব অসভ্য ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ক্লাস থেকে বের হয়ে মহুয়ার ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার সামনে ফুল নিয়ে এসে দাঁড়ায় রাফে। আমি রেগে তাকাতেই হঠাৎ আমাকে জড়িয়ে ধরে।
কানে ফুল গুজে আবার হাওয়ার বেগে কোথায় যেন চলে গেছে। আমি কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ তুই তো কুকিরা কিছু বুঝো না। তোর কি? হ্যাঁ তোর কি? কেমন ভাই তুই যে বোনকে একটা ছেলে জড়িয়ে ধরেছে দেখে ও নাচতে নাচতে চলে এসেছিস? তো কি ডাকডোল বাজিয়ে পাঠিয়ে দেবো? চুপ, আর একটা কথাও এখানে শুনতে চাই না। ছোঁয়া খাওয়া শেষ হলে আমার রুমে আসবে। আর নির্জন, তুই আমার সাথে চল। আহনাফ উঠে যেতেই নির্জন ছোঁয়ার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তোর ওই রাফি আর ভাইকে ছেলে দুই প্রেমিক এখন হসপিটালে ভর্তি। ফলমূল নিয়ে একটু ভালোবাসা দেখিয়েছিস। ছোঁয়া সহ সবাই অবাক হয়ে নির্জনের দিকে তাকালো। নির্জন কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে আবার বলে উঠল, ওদের আশেপাশে তোকে দেখলে নেক্সট টাইম ওদের জানটাই নিয়ে নেব। মেঘলা মুচকি হেসে তাকিয়ে রইল নির্জনের দিকে। ছেলেটার কথায় দম আছে। এই ছেলের মাথায় কখন কি চলে আসে কে জানে। ছোঁয়ারানী, আমি ওকে বকে দেব। এখন নিশ্চয়ই আহনাফ ওকে মারবে। তুমি আর মন খারাপ না করে সবটা ভুলে যাও। ছোঁয়া চুপচাপ মাথা নেড়ে খাবার হাতে দিল। মহুয়া মেঘলাকে সাথে বসতে বলল, একসাথে খেলো, ভালো লাগবে। মেঘলা আমিনা বেগম, হালিমা বেগম, নিরুপমা সবাই জোর করে সাথে নিয়ে এসে বলল, একসাথে খেলে আপনাদেরও ভালো লাগবে। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার দেবর আপনার জন্য রান্না করেছিল, খেয়েছেন? কিসের খাবার? কোন দেবর? শ্রাবণ মুচকি হেসে বলে উঠল, নিজন কাল রাতে কত কষ্ট করে আপনার জন্য মধ্যরাতে রান্না করলো। ছোঁয়ার খাবার থেমে গেল, সাথে হালিমা বেগমের। যেই ছেলে পানি ঢেলে খায় না সে রান্না করেছে, তাও ভাবির জন্য। ছোঁয়ার রাগে অগ্নিদৃষ্টিতে মহুয়ার দিকে তাকালো। ছোঁয়া বুঝতে বাকি নেই এই জঘন্য খাবার আর কেউ নয়, নির্জন বানিয়েছিল, তা ওর জন্য। মহুয়া মুচকি হাসলো। ছেলেটা আসলেই বাচাল আর মজার মানুষ। এক এক জায়গায় এক একজনকে ফাঁসিয়ে দিল। ছোঁয়ার কাল থেকে এক্সাম বই হাতে নিয়ে সারা রুমে হাঁটছে আর বই নিয়ে পড়ছে। আজ সারাদিন আর রাত পড়ে সে সব মুখস্থ করে নিবে। মহুয়া ছোঁয়ার দিকে তাকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কালো সালোয়ার কামিজ পরেছে, সাথে ওড়না দিয়ে সুন্দর করে খোমটা দিয়ে নিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নেই, ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। কিছু সময় যেতে নিজের হাওয়ায় ভাসতে অনুভব করলো। হাতে আর কোমরে কারো স্পর্শ পেয়ে চোখ খুলে নিল। নিজে অন্য হাত দিয়ে সামনের মানুষটির কলার চেপে ধরে সোজা হয়ে দাঁড়ালো। আহনাফকে দেখে ভয়ে মাথা নিচু করে সরি বলে উঠল। লজ্জায় গাল লাল হয়ে গেল। একটু দেখে শুনে চলাফেরা করবেন। এখনই পা ভেঙে হসপিটালে ভর্তি হওয়া লাগতো। জি ধন্যবাদ। মহুয়া রিক্সা করে হসপিটাল যাওয়ার পথে রাস্তার মাঝে এসে রিক্সা থামিয়ে দিল রনি। মহুয়া রনি দেখে অবাক হলো, সাথে একটু ভয়ও পেল। রনি মহুয়ার দিকে তাকিয়ে বলল, গাড়ি থেকে নাম। রাস্তা ছাড়ুন, এটা কোন ধরনের বেয়াদবি? রাস্তার মাঝখানে সিনক্রিট না করে নেমে আয়। মহুয়া রেগে রনির দিকে তাকাতেই রনি বিশ্রী হাসি দিয়ে মোবাইল থেকে একটা ছবির সামনে ধরলো। মহুয়ার সারা শরীরে এক ভয়াবহ কম্পন বয়ে গেল। বুকের ভেতর কেমন ধুকপুক শুরু হলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। কিছু বুঝে ওঠার আগেই রনি ওর মুখের রুমাল চেপে ধরলো। একটা কালো গাড়ি আসতেই জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল।